মানে আমি ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্সের জন্য অ্যাপ্লাই করছিলাম আর কি। আমরা ফেসবুক লাইভে চলে ওনারা গেছি। আমাকে কল দিছে, তো আমি বলছি আর কি যে আমি কি বলছেন স্যার? জি, কি বলছেন? আচ্ছা, মাঝে মাঝে নেটওয়ার্কে একটু প্রবলেম করে। আমার কথা এখন বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা স্যার, আইসিটি থেকে যে মেলাটা হওয়ার কথা আপনি বলছিলেন, মানে কবে হতে পারে বা কোথায়? এটা হচ্ছে গিয়ে আপনার বসুন্ধরা আইসিসিবিতে হয় অনেক সময়, হ্যাঁ, অথবা আগারগাঁও হতে পারে। এটা হচ্ছে গিয়ে আপনার একটা টাইম আছে, এই টাইমের মধ্যে আর কি হয়। সেইটার জন্য আগে থেকে নোটিশ করবে অবশ্যই। সো আমরা ওই টাইমেই হচ্ছে গিয়ে সবার একত্রিত হতে হবে, হওয়ার সুযোগ থাকবে। এবং প্রত্যেক বছরই আর কি একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। সো সেরা ফ্রিল্যান্সার হিসাবে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এরপরে হচ্ছে গিয়ে আপনার সার্টিফিকেট দেওয়া হবে। অর্থাৎ হচ্ছে গিয়ে এটা স্টেপ বাই স্টেপ আগাবে। সরকারি কাজ তো, জি স্যার। সো এটা স্টেপ বাই স্টেপ তার আগাতে হয়। সরকারি মানে ভালো প্রসেসিং একটা গুলো তো টাইম আপনারা লাগতে পারে। বুঝেনি। আচ্ছা স্যার, আমরা কি অ্যাওয়ার্ডের জন্য সব মাপকাঠি পূরণ করতে পারছি? হ্যাঁ, অ্যাওয়ার্ডের জন্য কিছু কিছু পার্সন, মানে আপনারা পারছেন, যেহেতু আপনাদের যে একটা টার্গেট ছিল সেটা আপনারা ফিল করতে পেরেছেন। আপনারা খুব সুন্দর মাইক্রো ওয়ার্কার্স, এসইও ক্লার্কে কাজ পেয়েছেন, এটার জন্য আমি অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, আচ্ছা। সো আমরা একটা আলোচনায় ছিলাম, বিশেষ একটা আলোচনায় ছিলাম। কি যেন, কোন জায়গায় যেন ছিলাম, একটু মনে করিয়ে দেন। স্যার ফেসবুক লাইভে যাওয়ার কথা ছিল মেবি। হ্যাঁ, ফেসবুক লাইভে আসি আমরা এখন। হ্যাঁ, এটা তো আমরা আসছি, আরেকটা বিশেষ আলোচনায় ছিলাম। আচ্ছা আচ্ছা, কিছু মোটিভেশনাল কথাবার্তায় ছিলাম আমরা, যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে। পোলাপানগুলো 3 জন মাত্র বের হয়ে গেছে ক্লাস থেকে। মানে এদের নেটওয়ার্কে একটু পর পর প্রবলেম করতেই থাকে। আমি আসলে এই প্রবলেমগুলো আসলে এদেরকে কিভাবে যে সলিউশন করব আমি বুঝতেছি। 3 জন মাত্র, মানে এতক্ষণ 9 জন ছিল, এখন 6 জন হয়ে গেছে। এমনিতেই পোলাপান সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না, তার উপরে আমি ফোন দিয়ে ঘুম থেকে উঠাই দিই। আমার কিছু রেসপন্সিবিলিটিস পার্সন দরকার, লাইক যারা হচ্ছে কি ফিক্স টাইমে আসবে। এরা, আমি এদেরকে ঘুম থেকে উঠাবো না, এরা আমাকে ঘুম থেকে উঠাবে। আমি এই ধরনের পোলাপান দরকার কিছু। যাই হোক, স্যার আমি তো সকাল সকাল স্যার উঠি। স্যার আমার কাছে আজকে কারেন্ট নাই, স্যার সকাল থেকে কারেন্ট নাই। এখন স্যার মোবাইল নেটওয়ার্কে ঢুকছি, ডিস্টার্ব দিচ্ছে অনেক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনারা তো শুনলাম। আচ্ছা, আজকে একটা আপনাদেরকে একটা নতুন কাজ শেখাবো। সো আমি একটু সিলেবাসটা দেখি, সিলেবাসে কি কি আছে একটু দেখি। আমার কাছে আইসিটি থেকে দেয়া সিলেবাস রয়েছে।
আচ্ছা, আমরা শিখবো হচ্ছে কি আজকে কার্টুন ডিজাইন। আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি সবাই টার্গেট ফিল করতে পারেন তাহলে আপনাদেরকে কার্টুন ডিজাইনটা শেখাবো। কার্টুন ডিজাইন এটা হচ্ছে গিয়ে রাস্টার টু ভেক্টরের মতোই কিছু একটা, অর্থাৎ আমরা রাস্টার টু ভেক্টরে যে কাজটা শিখেছিলাম সেটাকে অটোমেটিকলি কিছু প্রসেসে শিখেছিলাম, বাট এখন আমরা শিখবো হচ্ছে গিয়ে ম্যানুয়ালি, অর্থাৎ টুলসের মাধ্যমে। আমি স্ক্রিন শেয়ারটা দিচ্ছি, আপনারা দেখেন। যেটা ওইটা যে ভেক্টর ট্রেসিং যেটা ওইটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রেসিং এর যে কাজটা সেটাই, কিন্তু আমরা তো ট্রেসিং করেই হচ্ছে গিয়ে কাজ করতাম, কিন্তু এবার আর ট্রেসিং করব না, এবার ম্যানুয়ালি করব। লাইক আপনি আপনার ছবিকে একটি কার্টুন আকৃতি করে ফেলতে পারবেন, একটি ভেক্টর আকৃতি করে ফেলতে পারবেন। হ্যাঁ, সো এই কাজগুলো কিভাবে করবেন মূলত আমরা সেটা আপনার এটা তো এইভাবে করা না? রাইট, আমার এটা এইভাবে করা। আপনার যে ছবিটা আছে ওইটা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যে লোগোটা আমি বানাইছি এই লোগোটাও সেম এইভাবেই করা। স্যার রেকর্ড করতে চান? হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে, সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা, এটার জন্য আমাদের লাগবে ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর লাগবে, এছাড়াও আমরা ম্যান লিখে গুগলে সার্চ করি, ম্যান বা ওম্যান লিখে, ওম্যান লিখে সার্চ করা যাবে না, ম্যান লিখেই করি। সো এখান থেকে আমি একটা ইমেজ চুজ করি, সেই ইমেজটার উপরে কাজ করব। আমি এমন একটা ইমেজ নিব যে ইমেজটার মধ্যে স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। সোর্স ফাইল আর ভেক্টর ফাইল এটার মধ্যে পার্থক্যটা কি স্যার? আচ্ছা, ভেক্টর ফাইল হচ্ছে আপনার এডিটেবল ফাইলটা, অর্থাৎ যেটা কমপ্লিট ফাইল সেটা হচ্ছে কি ভেক্টর ফাইল। সেটা আপনি যদি লাইক মানে এআই ফাইল যেটা হচ্ছে ওটা না, এআই ফাইলটা না, এসভিজি বা পিএনজি, হ্যাঁ, বা জেপিজি, এটা কমপ্লিট ফাইল। অর্থাৎ ভেক্টর যেটা সেটা তো অবশ্যই এসভিজি বা আপনার পিএনজি এই ফাইলটা হয়, ঠিক আছে। আর সোর্স ফাইল বলতে বোঝায় হচ্ছে কি আপনি যে এলিমেন্টসগুলো দ্বারা এআই ফাইলটি তৈরি করেছেন, অর্থাৎ আপনি ধরুন কিছু ইমেজ, অনেক কিছু কালেকশন করেছেন, সেটার মাধ্যমে আপনি একটি ডিজাইন রেডি করেছেন, এবং আপনার এআই ফাইলটাই কিন্তু এই সকল বিষয়গুলোই কিন্তু আছে, তাই না? এআই ফাইলটা যদি ওপেন করি তাহলে আবার সেখান থেকে এডিট করতে পারতেছি, সেই ফাইলটা এডিট করতে পারতেছি, অর্থাৎ এইটাই হচ্ছে কি সোর্স ফাইল। অর্থাৎ আপনি যে সকল এলিমেন্টসগুলো দ্বারা একটি ডিজাইন তৈরি করেছেন, এই যে এলিমেন্টসগুলোর কম্বিনেশনে যে ফাইলটা তৈরি হচ্ছে এই ফাইলটা হচ্ছে সোর্স ফাইল। যেমন ধরেন ফাইবারে যখন আমরা কোনো কিছু ডেলিভারি দেওয়ার পরে ক্লায়েন্ট আমাদেরকে বলে দেয় যে তুমি সোর্স ফাইলটা আমাকে ডেলিভারি দিও, অর্থাৎ একটা হচ্ছে কি আপলোড ওয়ার্ক। দেখবেন যে ফাইবারে যদি আপনি কখনো ডেলিভারি দিয়ে থাকেন কাজ, তখন আপনি দেখতে পাবেন যে একটা হচ্ছে আপলোড ওয়ার্ক আর একটা হচ্ছে আপলোড সোর্স ফাইল। অথবা আপনি যখন গিগ ক্রিয়েট করতে যাবেন তখন সে এই জিনিসটা দেখাবে। সো আপলোড ওয়ার্কে কি দিচ্ছেন আপনি? আপলোড ওয়ার্কে দিচ্ছেন কমপ্লিট ফাইলটা, আর সোর্স ফাইলে কি দিচ্ছেন? পিএইচডি অথবা এআই, এই ফাইলগুলি। হ্যাঁ,
আচ্ছা সৌরভ, সৌরভ আছেন? জি স্যার। আমি আপনাকে একটা ছোট্ট কাজ দিতেছি, এই কাজটা আমাকে জি, একটু স্যার। করে দেন, আপনার একটু অভিজ্ঞতা হবে। আমি আপনাকে কমপ্লিট কিছু ফাইল দিচ্ছি, হ্যাঁ? মনে করুন যে এটি একটি ব্যানার, আমি আপনাকে যে কাজটা দিব আর কি, আমাকে একটু হেল্প করেন। সেটা হচ্ছে যে মনে করুন যে এটি একটি ব্যানার, হ্যাঁ? জি এই ব্যানারের ভিতরে কয়েকটি কালার রয়েছে, অনেকগুলো কালার রয়েছে। সো জি, স্যার। এই ব্যানারটা আপনি ফটোশপে ওপেন করবেন। প্রথমে ফটোশপে ওপেন করে ব্রাশ টুলটা নেবেন অথবা আইড্রপার টুলটা নেবেন, নিয়ে এই কালারগুলোর উপরে ক্লিক করবেন। লাইকে ধরেন আপনি ফটোশপ হোক আর ইলাস্ট্রেটর হোক, দুইটা দিয়েই করা যায়। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। মনে করুন যে আমি ইলাস্ট্রেটর এই ফাইলটা নামালাম, আপনি করবেন ফটোশপে, তাহলে সুবিধা হবে বেশি। মানে আপনার কাছে কোন সফটওয়্যারটা কমফোর্টেবল সেটা বলেন, ফটোশপ না ইলাস্ট্রেটর? স্যার এখন বর্তমানে দুইটাই কমফোর্টেবল। দুইটাই কমফোর্টেবল না? ইলাস্ট্রেটরে জি, কিন্তু স্যার। ফটোশপের পরে ইলাস্ট্রেটরে আসলে কিন্তু ইলাস্ট্রেটরটা বেশি মজা লাগে। কারণ ইলাস্ট্রেটর মনে হয় কি সবকিছু ইজি, লেয়ার কম্বিনেশনটা এগুলো কিচ্ছু লাগে না। জি স্যার, মানে কয়েকদিন আগে আমি ফটোশপের একটা ভার্সন নামাইছিলাম, মানে সেম টু সেম ইলাস্ট্রেটরের মতোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নতুন ভার্সনগুলো এখন সেম টু সেমই, কাছাকাছি। আচ্ছা, যেমন ধরেন আপনি একটা পেজ নেবেন, হ্যাঁ? আমার কাজটা হচ্ছে এটা, আপনি একটা পেজ নেবেন, এটা এটা অলমোস্ট হয়ে যাচ্ছে। সো আইড্রপার টুলটা নেবেন, আইড্রপার টুলটা নিয়ে এই জায়গাটায় ক্লিক করলেন। দেখেন এটা আপনাদের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। ক্লায়েন্ট যদি আপনাদের একটি কাজ দিলেন ক্লায়েন্টকে, এখন সেই ক্লায়েন্ট বলতেছে যে আই নিড অল অফ দ্য কালার কনসেপ্ট এবং কালার কোড। সো কালার কনসেপ্টের জন্য যে কালার কোডগুলো রয়েছে, সেই কালার কোডগুলো, তার কালার কোডগুলো আপনি কীভাবে বের করবেন? আপনি এই যে এখানে এক ক্লিক করলেন, ক্লিক করে এই যে এটার উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে দেখেন এই যে এখানে এই কোডটা দেখা যাচ্ছে। জি স্যার। এটা কি হ্যাশট্যাগ? এটা এটা RGBও না, CMYKও না, এটা হচ্ছে গিয়ে হ্যাশ কোড। অর্থাৎ এই কোডটা দিলে আপনার RGB যা লাগে ওইটা অটোমেটিকলি নিবে, এবং HSB RGB এবং CMYK যা লাগে সে অটোমেটিকলি নিবে। ঠিক আছে? সো এরপরে এই কোডটা কপি করলাম। জি, স্যার। কপি করার পরে কাজ কি, আমি টেক্সট টুলটা নিলাম। টেক্সট টুলটা নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন আমি এটাকে, মানে প্রত্যেকটা আপনি এরকম একটা পেজ নিয়ে করবেন আর কি, আলাদা আলাদা, এবং এটা বোল্ড করে দিবেন। এটা সাইজ দিয়ে দিবেন হচ্ছে গিয়ে এখানে 72। আমি যে যে পেজটা নেবেন ওই পেজের অনুযায়ী আর কি সাইজটা হবে। মানে যে পিকচারটা নিব সেটা উপরে রাখবো আর কালার কোড গুলো নিচে লিখে দিব, এই তো? হ্যাঁ হ্যাঁ। এখন দেখেন এই যে কালার কোড, এখন এই কালার কোডটা আপনি বুঝবেন কিভাবে? এই যে ফটোশপ হলে কিন্তু এই জিনিসটা আপনি ইজিলি করা যেত। সিলেকশন টুল দিয়ে এখান থেকে একটু কালার নিয়ে এসে বাস করতে পারতেন, সমস্যা নেই। ইলাস্ট্রেটরও করা যাবে, ইলাস্ট্রেটর করতে হলে আবার একটু অন্যরকমভাবে করতে হবে। যেমন ধরেন আইড্রপার দিয়ে এখন কালার একটা সিলেক্ট করতে হবে, এরপরে এখান থেকে এই টুলটা নিতে হবে, নিয়ে আপনি এই যে এখানে একটা গোল সার্কেল দিয়ে দিবেন। তাহলে কি হলো মূলত, এবং এই সার্কেলের নিচে এই যে টেক্সটের কালারটা আছে, এই টেক্সটের কালারটাও আপনি সেমভাবে এই কালারটা দিয়ে দিবেন। তাহলে আর মানে বুঝতে তার সমস্যা হবে না। এরপরে এটারে একটা ডুপ্লিকেট করবেন। ইলাস্ট্রেটরে করলেই আসলে বেশি কমফোর্টেবল ফিল করবেন আমার যতটুকু মনে হচ্ছে একটু কাজ করে। এরপরে আপনি আবার পরবর্তীটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি দিবেন হচ্ছে গিয়ে এই কালারটা। এখন এই কালারটার কোডটা আবার বের করতে হবে, সেখান থেকে কপি, মানে ইজি কাজ, একটা ইজি কাজ দিয়েছি আর কি। অনেক অনেক অভিজ্ঞতা হয় এটা এই ধরনের কাজ করলে। এখানে আর কোনো কালার আছে? এই যে এখানে আরেকটু ডিপ কালার থাকতে পারে। সো এখানে যে কয়টা কালারই থাকুক না কেন, আপনি ওই কালারগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি সেইটার কাজ হয়ে গেল, এটা শেষ। এবার এটাকে একটা সেভ দিয়ে দেন, ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব, মূলত কালার কোডগুলো বের করার জন্য। কি জেপিজি হবে স্যার? জেপিজি।
ব্যানারটা লাগবে না, ব্যানারটা তো আমি করেই ফেললাম। হ্যাঁ, জি স্যার। ইলাস্ট্রেটরে কোনো কিছু সেভ দিলে ভারী হয়ে যায় পিসি। মানে যেহেতু এটা আপনার একটা রেন্ডারিং এর মতোই হয় ইলাস্ট্রেটরে। আপনি তো মনে হয় ল্যাপটপ ইউজ করেন স্যার? না, আমার পিসি ছিল, আসলে পিসিটা একটু সমস্যা তৈরি হয়েছে। আমার তো 3-4টা পিসি, যে সমস্যা হলো যে সবগুলোতেই মোটামুটি একটু সমস্যা, এই জন্য ল্যাপটপ ব্যবহার করতেছি এখন। স্যার ল্যাপটপ ফ্রিল্যান্সিং এর জন্য ল্যাপটপ থেকে তো ডেস্কটপ বেটার না? রাইট, ডেস্কটপ অবশ্যই বেটার। ল্যাপটপে আমি যত হাই কনফিগারেশন হয় মানে এরপর সমস্যা দেখি। সমস্যা থাকেই, আমার এটা কিন্তু ভালো, খুব ভালো একটা কনফিগারেশনের ল্যাপটপ। তারপরেও মাঝে মাঝে ওভারলোড সে নিতে পারে না। আর ডেস্কটপে তো আমি একসাথে 20টা ট্যাব ওপেন করতাম। পিসি 16 তো দূরের কথা, এর চেয়ে মানে কিছুই হয় না। তবে ল্যাপটপের বাজেট, আমি একটা অ্যাপেলের PC ল্যাপটপ গুলো কেনা যায়, অ্যাপেল অথবা হচ্ছে গিয়ে আপনার অন্যান্য কোম্পানির যদি বাজেট হয় ধরেন 80-90 এরকম বাজেট দিয়ে যদি কেনা যায়, তাহলে ওগুলো আবার কমফোর্টেবল হয়ে যায়। ওগুলো আবার এই গ্রাফিক্সের কাজগুলো করার জন্য সমস্যা হয় না। এক্সট্রা গ্রাফিক্স লাগানো মানেই হচ্ছে গিয়ে মানে ওইগুলোয় সমস্যা আছে। অটো গ্রাফিক্স যেটার ভিতরে 2-3 জিবি থাকে, ওইগুলো হচ্ছে গিয়ে সবচেয়ে পারফেক্ট, কারণ ওরা ওইভাবেই তৈরি করে। আচ্ছা, আমি সৌরভকে কাজগুলো দিচ্ছি। স্যার এখন তো মনে হয় উইন্ডোজই 3 GB 3.5 GB মতো দখল করে বসে থাকে, তাই না? হ্যাঁ, উইন্ডোজ তো এখন যে পরিমাণে আপডেট করতেছে 2 দিন পর পর, মানে অবস্থা খারাপ করে ফেলতেছে। আমি ফাইলগুলো মেসেঞ্জারে আপনাকে দিয়ে দিচ্ছি। ওকে স্যার। স্যার হুম আমি একটা পিসি নিতে চাচ্ছি আর কি স্যার, হুম। মানে ডেস্কটপ নিতে চাচ্ছি। এখন আমার বাজেট মনে করেন 35 থেকে 40 এরকম আর কি। এখন আচ্ছা, এর মধ্যে আপনি কিরকম পিসি নিলে ভালো হবে? এমডি রাইজানটা কিনে ফেলেন। মানে এমডি রাইজানটা কিন্তু খুব ভালো করতেছে। আর যদি আপনি না রাইজানে যেতে চাচ্ছেন না, এমডি তে যেতে চাচ্ছেন না, তাহলে ইন্টেল নিতে পারেন। আর 35 থেকে 40-এ ভালো পাওয়া যাবে। আচ্ছা, আপনি আপনি ফাইনাল বাজেটটা রেডি করেন, আমাকে জানায়েন যে ফাইনাল কত হয়েছে। হ্যাঁ, তাহলে আমি আপনাকে ওরকম একটা পিসি কনফিগারেশন আমি আমি লিস্ট করে আমি আপনাকে পাঠাবো, যে কত বুক করবে এবং হচ্ছে গিয়ে কি ওই ওই বাজেটের মধ্যে কি পাবেন আর কি মূলত। ঠিক আছে স্যার, আমাকে পাঠাবেন, আমি একটু দেখবো। আচ্ছা স্যার, এলডিপি তে যে ওয়েব ডেভেলপমেন্টের যে কোর্সটা করানো হয়, ওটার মানে সিলেবাসটা আসলে কি, ওখানে কি প্রোগ্রামিংও শেখায়? ডেভেলপমেন্টের কাজ তো প্রোগ্রামেরই কাজ, হ্যাঁ, কোডিং এর কাজ আর কি। প্রোগ্রামিং বলতে কি কোডিং। হ্যাঁ, মানে ওখানে কোডিং শেখায় কিনা? হ্যাঁ। আমিও পারি, আমি পাইথন এবং দুইটা ল্যাঙ্গুয়েজই পারি। আচ্ছা আচ্ছা, গুড, পারলে তো ভালো। আপনার হচ্ছে গিয়ে ওখানে এগুলো শেখায়, কিন্তু ওখানে একটা নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে দিয়ে চলতে হয় আর কি। সেটা তো বুঝতেই পারতেছেন যে আপনার একটা একটা
একটা রেঞ্জ থাকবে, লাইক আপনাকে এতটাই এটা ইনকাম করতে হবে, এই কাজ কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ আপনার পরিশ্রম বৃথা হয়ে যাবে। বুঝতে পারছি। যদি মনে হয় যে আমি ওই পরিমাণে যা- এফোর্ট দিতে পারবেন তাহলে আপনি করতে পারেন। গ্রাফিক্স আসলে কি শেখার মতো একটা শিখতে পারলেই এনাফ, অনেকগুলো লাগে না। স্যার আমি ওই সময় আপনাকে এটাই বলছিলাম না স্যার। অনেকগুলোর জন্য না, আসলে আমার ডিপার্টমেন্টাল কোর্সে মানে কোডিং এগুলো শিখতে হয়। তো দেখেন স্যার, আসলে কি ডেভেলপমেন্টের জাম্প যাচ্ছে না আসলে ওখানে। জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। জি আজিম বলেন। হ্যালো স্যার। জি যে আমি ওইটাই বলছিলাম ওই সময়, মানে আমি তো হুম ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সটা আছে ওইটাতে আমি অ্যাপ্লাই করছিলাম। হুম, তো ওরা আমাকে ফোনও দিছে, আমি আপনার কথা বলছি কি যে আমি একটা কোর্স অলরেডি করতেছি, আমি স্যারের সাথে পরামর্শ করে জানাবো, এটা বলছি আমি। আচ্ছা আচ্ছা। এখন স্যার আমার জন্য কি ওই কোর্সটা করা মানে ভালো হবে না কোনটা, মানে এই মুহূর্তে কি মানে করাটা কি হবে আচ্ছা, কিনা? আমি বলি সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং আর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এই দুইটার সাথে আকাশ পাতাল ডিফারেন্স। কীরকম? ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে যে পরিমাণে এফোর্ট দিতে হবে, ডিজিটাল মার্কেটিংটায় ওই পরিমাণে ইনকামের জন্য এফোর্ট দিতে হবে, কিন্তু আপনার নলেজ গেদার করার জন্য ওই পরিমাণে এফোর্ট দিতে হবে না। বুঝতে পারলেই এনাফ, টেকনিকটা বুঝতে পারলেই এনাফ ডিজিটাল মার্কেটিংয়ে। সুতরাং একজন গ্রাফিক ডিজাইনার হতে হলে বা প্রপার একটা গ্রাফিক ডিজাইনার অবশ্যই তার ডিজিটাল মার্কেটিং নলেজ থাকতে হবে। কোন টাইপের নলেজ আমি আপনাকে স্যার, বলি, এই কারণেই যদি বলতে- আপনার এই নলেজটা জি, থাকে আর কি, তাহলে আপনি, আমি শুধু- আমি আপনাকে প্রশ্ন করছি শুনেন, আমি আপনাকে প্রশ্ন করছি, যদি আপনার এই নলেজগুলো থাকে তাহলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর আলাদা করে কোর্স করা দরকার নেই। নাম্বার ওয়ান, আপনি ফেসবুক খুব ভালোভাবে বোঝেন, পেজ ক্রিয়েট করা, হ্যাঁ, পেজ বুস্ট করা, তারপরে হচ্ছে গিয়ে জি স্যার। লাইক ফেসবুকের পেজের সেটিংস, ফেসবুক মেইনটেনেন্স, টোটাল এই টুকটাক এইসব বিষয় বোঝেন? টুকটাক, একেবারে ভালো তো আর বুঝবেন না। দেখেন, যদি আপনার কাছে মনে হয় যে আপনি এটা বোঝেন তাহলে ভালো, আপনি টুইটারে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন ভিপিএন ইউজ করে। তাহলে যদি আপনি পারেন তাহলে আপনার আপনার মনে করতে হবে যে না, লাগবে না। আপনি লিঙ্কডইন খুলতে পারবেন, পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য। এছাড়া আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারবেন। যদি ইনস্টাগ্রাম মার্কেটিং করাটার মধ্যে কিছু টেকনিক রয়েছে, বাট বেসিক পর্যায়ে কিছু পারলে, মানে এটা আমাদের পারতেই হবে। আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইনার, আমাদের রিসার্চেবল নলেজ থাকতে হবে প্রচুর পরিমাণে। এই জন্য আলাদা করে কিছু শেখার প্রয়োজন পড়ে না আপনাকে, জাস্ট আপনি শেখার প্রয়োজন পড়ে না বলতে ওইভাবে কোনো কোর্স না করলেও চলে। আপনি চাইলে এগুলো নিজে থেকে রিসার্চ করে নিতে পারেন, কিন্তু আপনার এক্সট্রা কারিকুলাম, এক্সট্রা ট্যালেন্ট থাকতে হবে। লাইক আমি কিন্তু এইসব বিষয়ে কোনো কোর্স করি নাই, আমি মনে করি যে আমার এগুলোর কোর্স করা লাগে না। বাট আমি অ্যামাজনে কাজ করেছি, আমি অ্যাফিলিয়েট করেছি, সিপিএ মার্কেটিংয়ে আমি গেছি, বাট আমার ভালো লাগে না, যেটা সত্যি কথা। আমার কাছে গ্রাফিক্সটা এতটা সুইটেবল মনে হয় যে আমার কোথাও প্যাকনা নিতে হয় না, আমি সফটওয়্যারের ভিতরে বসে আছি, ইলাস্ট্রেটর আর ফটোশপ যা শিখতেছি এই দুইটা সফটওয়্যারের ভিতরে। আমি বাইরে যাইতেছি না, কিছু করতেছি না, আমার অন্য কিছু প্যাকনা নিতে হচ্ছে না। আমি ক্লায়েন্টের কাছ থেকে একটা লোগো ডিজাইন নিলাম, সেটা নিয়ে মনে করেন যে আমার এক্সট্রা মাথার মধ্যে এক্সট্রা পেইন নাই। এখন আমি একটা লোগো ডিজাইন নিলাম, লোগো ডিজাইনে কাজ নিলাম, নেওয়ার পরে এখন সেটা নিয়ে আমি সারাদিন থিঙ্কিং করতেছি যে আমি একটা লোগো ডিজাইন করব আজকে। সো আমার মূলত সফটওয়্যারের টুলসগুলো জানতে হবে ভালো করে। সো আমি অনেকগুলো ঘাটাঘাটি করছি, আমি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট অ্যান্ড কাস্টমাইজেশনের একটা কোর্স করছি, বাট আমার কাছে ভালো লাগেনি। আমার কাছে ভালো লাগেনি যে তার মানে আপনাদের কাছে লাগবে না, বিষয়টা এরকম না। যারা গ্রাফিক্সে আসে, আমি মনে করি আপনি গ্রাফিক্স নিয়েই আগান, আপনার আর কোনো কিছুতে যাওয়ার দরকার নেই। গাছ যদি একটা লাগাতে পারেন বাড়ির মধ্যে, ওই একটা গাছে যদি আপনার পর্যাপ্ত পরিমাণে ফল হয় তাহলে আর 14টা গাছ লাগে না। আমি একটু আমাদের গ্রাম্য ভাষায় স্যার বুঝাই। আমি ওইটাই বলছি স্যার। জি ভাই, আমরা কি ইনকাম করতেছি না? আমি একজন জি স্যার, মানে আমি বলছি গ্রাফিক ইনকাম তো করতেছি। পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবগুলো সেক্টরে গ্রাফিক ডিজাইনার বেশি, সবচেয়ে বেশি হচ্ছে গ্রাফিক ডিজাইনার, এবং পুরো ওয়ার্ল্ডে সবচেয়ে কাজও বেশি গ্রাফিক ডিজাইনে।
আপনি দেখবেন যে প্রত্যেক সেকেন্ডে আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ করেন, ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেক সেকেন্ডে 10,000 লোগো ডিজাইনের জন্য লোগো ডিজাইনের কাজ আপলোড হয়। কোথা থেকে আসে এই কাজ? প্রত্যেক সেকেন্ডে যদি 10,000 হয় তাহলে মিনিটে কত হাজার? হিসাব করেন। ঘন্টায় কত হাজার? 8 ঘন্টা হিসাব করেন, তাহলে বুঝতে পারবেন যে 50 লাখের উপরে কাজ নামে হচ্ছে গিয়ে প্রত্যেক দিন। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড তো ফ্রিল্যান্সারও 50 লাখ বা এর থেকেও বেশিও আছে। সো সবাই মিলে জিলে কাজ করতেছে না। যারা সিনিয়র তারা প্রত্যেকদিন 5-10টা কাজ পায়, যারা জুনিয়র তারা একটাও কাজ পায় না। কেন? কারণ হচ্ছে গিয়ে সিনিয়ররা সব, সিনিয়রদের স্কিলস ভালো তাই তারা নিয়ে নিচ্ছে, কিন্তু ক্লায়েন্ট এখানে স্কিলস দেখে। যারা জুনিয়র তারা যদি তাদের বিষয়টাকে শো আপ করতে পারে, তাদের প্রোফাইলটাকে যদি ভারী করতে পারে, তাহলে তারাও কাজ পায় সিম্পলি। যেমন ধরেন আমি এখানে যারা আছেন আপনাদের মধ্যে, আমি আরিফের সাথে, আরিফ কিছুদিন আগে একটা কাজ পাইছে। সো তার প্রোফাইলটা তখন খুব ভালো মানের ভাবে সাজাইছিল সে প্রোফাইলটা। সো সে একটা কাজ পাইছে লোগো ডিজাইনের। সো এরপরে আমি খেয়াল করে দেখেছি যে সে তেমন একটা আর ঘাটাঘাটি করতেছে না, আপডেট বা কিছু করতেছে না। সো যার ফলে কিন্তু কাজের রেঞ্জ আবার কমে গেছে। আমি আপনাদেরকে, সৌরভকে আমি অনেক আগে বলছি লোগো ডিজাইনে সবকিছু চেঞ্জ করেন, আপনি চেঞ্জ করছেন হচ্ছে 2-3 দিন আগে, কিছুদিন আগে চেঞ্জ করছেন। আচ্ছা যাই হোক, অনেক অনেক বেশি কথা বলে ফেলেছি। সবই আপনাদের জন্যই বলি। আসলে অনেক কিছু রিসার্চ করা হয়ে গেছে তো, যার কারণে এখন আপনাদের বলতে সমস্যা হয় না। আমিও চাই যে আপনারা যাতে লাইক 10 দিকে দৌড়াদৌড়ি করতে গিয়ে, আমার এক স্টুডেন্ট আছে, আমি ওরে মাঝে মাঝে ইচ্ছা মতো বকি, ওর কাহিনী শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সে কি কি করে এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সে সর্বপ্রথম আমার ক্লাস করা শুরু করছিল। সো আমার ক্লাস শুরু করার পরে গ্রাফিক্স ডিজাইন, এরপরে সে শুনলাম যে সে ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়েছে। আমি বলছি ডিজিটাল মার্কেটিং ভর্তি হয়েছে, আচ্ছা ভালো কথা, এখন সমস্যা নেই, শেখা উচিত, সবকিছুর প্রতি অভিজ্ঞতা থাকা উচিত। এরপরে সে 2 দিন পরে আবার শুনলাম সে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কোর্সে ভর্তি হয়েছে। আমি বলছি আপনি এত টাকা আসে কোত্থেকে? আপনি যে একটু পর নতুন নতুন কোর্সে ভর্তি হচ্ছেন, মানে একবারও রিসার্চ করছেন, কারো কাছে পরামর্শ করছেন যে আপনার জন্য কোনটা সুইটেবল হবে, বা আপনি জানেন যে কোন কাজটা শেখা উচিত একজন মানুষের জন্য, কিভাবে আসলে এগুলো মেনটেন করতে হয় সেটা আপনি বুঝেন? আচ্ছা, শুধু তাই না, সে আপনার 3D ম্যাক্সেরও কোর্স করছে। আলটিমেটলি কিছুদিন আগে তার একটা লোগো ডিজাইনের কাজ আসছে। সে আমাকে বলে যে স্যার এই লোগো ডিজাইনটা একটু করে দেন, আপনার স্টুডেন্ট থাকলে তাদেরকে একটু করায় দেন, আমি আপনাদেরকে একটা প্রাইজ দিব। আমি বলছি ভাই, আমি আপনার কথাটা শুনে খুবই অবাক হয়ে গেলাম। আপনি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে আপনি এখন বলতেছেন যে এটা আমি করে দিতাম, তাহলে আপনার লাভ কি হলো? টাকা তো আমাকে সব দিয়ে দিতে হবে। তাহলে আপনি যে এই যে এত দিকে দৌড়াদৌড়ি করলেন, আপনার জন্য কোনটা সুইটেবল আপনি কি এখন পর্যন্ত বুঝতে পারেননি? তো উনি ফাইনালি আমাকে বলে যে তার নাকি ফটোশপ ইলাস্ট্রেটরটাই বেশি ভালো লাগে, এখানে হচ্ছে কি তেমন একটা বেশি প্যারা নাই, টুলসগুলো শিখতে পারলেই তার জন্য মানে এনাফ। এরকম আছে মানুষ, হচ্ছে কি একসাথে অনেক দিকে দৌড়াদৌড়ি করাটা কখনোই আমি বলবো যে এটা ঠিক হবে না। এটা যারা করবেন তারা একেবারে সম্পূর্ণ বোকামি করবেন। আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটা আপনি ডিসাইড করেন। আপনি কোনো কিছু শুরু করার আগে রিসার্চ করেন। আমি একজন গ্রাফিক ডিজাইনার, তারপরেও আমি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট অ্যান্ড কাস্টমাইজেশন একটা কোর্স করি। আমি অনেকগুলো ওয়েবসাইট বানাইছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এত লোড আমি নিতে পারবো না, কারণ আমার দ্বারা কোডিং সম্ভব না, কারণ আমার মুখস্থ বিদ্যা নাই। এছাড়াও লাইক মুখস্থ বিদ্যা লাগে না, কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো ব্যবহার করতে হয়। বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার দ্বারা হবে না। বাট এটা আমার কাছে মনে হয়েছে, আসলে এটা আমি অনেক কঠিনভাবে নিছি,
কারণ কি, কারণ আমার মনোযোগটা সবসময় আমি খেয়াল করে দেখেছি গ্রাফিক্সের প্রতি, আমার গ্রাফিক্স ভালো লাগে। সো এইভাবে চিন্তা করতে হবে যে আপনার কাছে কোনটা ভালো লাগে, কোনটা সুইটেবল। ওই যে একটা গল্প শোনেননি, ওই গল্পটার কথা মনে আছে, অনেকেই হয়তো বা শুনবেন, যে বাবা সন্তানের জন্য প্রচুর কষ্ট করে, সন্তান একটা সময় আস্তে আস্তে বড় হয়, লালন পালন করার পরে বড় হয়, বড় হতেই থাকে। এরপরে সন্তানকে বলে যে বাবা স্কুলে যাও, কলেজে যাও, ভার্সিটিতে যাও। আস্তে আস্তে মনে করেন সন্তান অনেক বড় হতে থাকে। বাবা মা জন্ম দেওয়ার আগে থেকেই তাকে নিয়ে তাকে নিয়ে চিন্তা ভাবনা করে যে আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, জজ, ব্যারিস্টার, যা খুশি তাই বানায় ফেলবো। এখন যখন ওই সন্তান প্রাপ্তবয়স্কে আসে, তখন ওই সন্তান বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে চলতে গিয়ে বাবা মার যে ইচ্ছা, সেই ইচ্ছার সাথে হারিয়ে ফেলে। তখন সন্তান হচ্ছে গিয়ে মনে করেন যে ক্যামেরা একটা কিনা শুধু পাখির ছবি তোলে, তারপর হচ্ছে গিয়ে মাছের ছবি তোলে, ঘাসের ছবি তোলে। এই গল্পটা মনে আছে কিনা আপনাদের জানি না, আপনারা শুনছেনও কিনা সেটা আমি জানি না। তো ফাইনাল স্টেজে হচ্ছে গিয়ে তার আসলে ওই জিনিসগুলো ভালোই লাগতেছে না যেটা তার বাবা মা তাকে শেখাতে চাচ্ছে। তার ভালো লাগে হচ্ছে গিয়ে ফটোগ্রাফি। এখন বাবা মা বলছে যে তুমি যদি এই ডাক্তার না হইতে পারো তাহলে তোমার ঘরে জায়গা নেই। ওই সন্তানের তো এটা ভালো লাগে না, সন্তান ডাক্তারি পড়তে গিয়ে ওখানে যায় ছবি তুলতে। মানে পরবর্তীতে লাস্টে সে তার যেটা ভালো লাগে সেটাই সে হতে পারে অনেক ঝড় তুফানের পরে, এবং বাবা মা সেটা পরে মেনে নেয়। অর্থাৎ এখানে যে আলটিমেটলি যে কথাটা হচ্ছে যে সর্বপ্রথম নিজের কাছে নিজেকে চিন্তা করতে হবে। এখন আপনারা তো যেহেতু ম্যাচুইড পারসন, সবাই চাচ্ছেন যে আপনার কিছু শিখতে, তো সর্বপ্রথম আপনাকে রিসার্চ করতে হবে যে আপনার জন্য কোনটা সুইটেবল। দেন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোনটা করবেন। যেহেতু আপনার গ্রাফিক্স ভালো লাগতেছে, সো আপনি গ্রাফিক্স, যদি ওয়েব ভালো লাগে তাহলে ওয়েবে থাকবেন। ওই একটা জায়গায় থাকার চেষ্টা করবেন, একটা জায়গায় থেকে একটা জায়গায় নিজেকে স্কিলস করে একটা জায়গায় বের হতে হবে। আপনাদেরকে যদি আমি প্রোডাকশন হাউসগুলোতে নিয়ে যাই, মানে গ্রাফিক ডিজাইনিংয়ের যদি প্রোডাকশন হাউসগুলোতে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবেন যে সেখানে কাজের কি ধরনের মূল্যায়ন করা হয়। হিউজ পরিমাণে মূল্যায়ন করা হয়। অর্থাৎ সামান্য একটু ভুল হইলেই আপনি রিজেক্ট, মানে কাজটা রিজেক্ট, আবার নতুন করে করতে হবে। আচ্ছা, আমরা একটু আমাদের লাইফটা কি চলছে? আবার নতুন করে করতে হবে। আচ্ছা, আমরা একটু, হ্যাঁ লাইভটা চলতেছে, সমস্যা নেই। আমাদের ইলাস্ট্রেটরটা ওপেন হয়েছে। আচ্ছা, সৌরভ কি কাজটা ধরছেন না? জি স্যার, করতেছি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা দেন আমার। মেইল করে দিলেই হবে, ফাইনাল সেভ দেওয়ার পরে মেইল করে দিলেই হবে। সিম্পল কাজ, কিন্তু হ্যাঁ টাইম লাগার কথা না, সেটা করেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আজকে আমরা শিখবো হচ্ছে গিয়ে কার্টুন ডিজাইন। দেখেন আমাদের ক্লাস কিন্তু একেবারে শেষ পর্যায়ে আসছে। হ্যাঁ, এই জন্য কিন্তু আমি আপনাদের অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছি যে কিভাবে নিজেকে ধরে রাখবেন। আজকে ক্লাস শেষ, কালকে থেকে আর প্র্যাকটিসেই বসলেন না, নিজের লাইফ নিজে ধ্বংস করলেন। একটা রুটিন করে ফেলেন, প্রত্যেকে একটা রুটিন করে ফেলেন, যে রুটিনে এটা থাকবে যে যদি মানে রুটিনে এটা থাকবে যে আপনার পার ডে আপনি 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা আপনি কম্পিউটারে বসবেন।
এবং ওই টাইমে আপনি না চালাবেন ফেসবুক, না ইউটিউব, না কোনো কিছু। অবশ্যই আপনি সেটা চালাবেন যদি আপনি কোথাও আটকে যান ওইটা দেখার জন্য। কিন্তু চালাতে আমি এইভাবে বলতে চাচ্ছি যে আমি কোনো ফেসবুকে কোনো চ্যাটিং করা যাবে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে, বন্ধু বান্ধবের সাথে। ইউটিউবে কোনো মুভি, নাটক, সিনেমা এগুলো দেখা যাবে না, গান টান শোনা যাবে না, আর আদার্স কিছু তো করাই যাবে না। সো নিজেকে ধরে, নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হবে। তাহলে একটা সময় দেখবেন যে আপনি যেমন কোয়ালিটিস কাজ করতে পারতেছেন, ঠিক তেমনি আপনার অনেক ইমপ্রুভ হচ্ছে, আপনি আস্তে আস্তে কাজ করা শুরু করতেছেন। এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা একটা বলেছিলাম যে একটা ম্যান লিখে সার্চ দিব। সার্চ দিয়ে আমি একটা সুন্দর ম্যান নিয়ে আসার চেষ্টা করি। আমি এই যে এনাকে ভেক্টরে পরিণত করব, অর্থাৎ কার্টুন আকৃতি দিব এনাকে। রেকর্ড হচ্ছে স্যার? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ইলাস্ট্রেটর ওপেন করি ফাইলটা। সো আমি এটিকে ইলাস্ট্রেটর প্রথমে ওপেন করলাম। এবার দেখেন আমি একটু বড় করলাম, কাছাকাছি যাই। এরপরে আমি কন্ট্রোল টু অর্থাৎ অবজেক্টে গিয়ে, অথবা কন্ট্রোল টু অথবা অবজেক্টে গিয়ে আমি এটাকে লক করে দিব, হয় লক আর নয়তো কন্ট্রোল টু। এরপরে আমাদের কাজ হচ্ছে এটাকে ভেক্টরে পরিণত করা। সো আমি পেন টুলটা নিলাম, পেন টুলটা নিয়ে কাজ শুরু করে দেবো। সো প্রথমেই দেখেন পেন টুলটা নিয়ে আমি এভাবে পাথ করলাম। এবার দেখেন পাথ করার সময় আমার এখানে ফিলটা ওপেন আছে এবং স্ট্রোকটা অফ আছে। আমি যেটা করব, স্ট্রোকটা অন করে দিব, ফিলটা অফ করে দিব, উল্টায় দিলাম। মানে আমার স্ট্রোক অন থাকবে কিন্তু ফিল অফ থাকবে। সো আমি স্ট্রোকের কালারও দেবো একটু চেঞ্জ, ব্ল্যাক দিয়ে দিই। আচ্ছা, আমি এখান থেকে একেবারে একুরেট দেওয়ার চেষ্টা করি, বাইরে না দিয়ে আমি আন্ডু দিলাম। আন্ডু দিয়ে আমি একেবারে একুরেট যা আছে যেভাবে আছে সেভাবেই দেওয়ার চেষ্টা করি।
প্রথমে আমি পাঁচ করলাম টি শার্টের অংশটিকে। এরপর দেখেন টি শার্টের ভিতরে এই কলার আছে, এই কলারগুলোকে আমি পাঁচ করব। দেখেন আমি সিলেকশন দিয়ে বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করে ফেলছি, এবার আবার পাঁচ নিছি। সেইভাবে আমাদের প্রত্যেকবার ডিসিলেক্ট করে নিতে হবে, প্রত্যেকটা এলিমেন্টস আমি যেটাই কাজ করব সবগুলো ডিসিলেক্ট করে নিতে হবে। ডিসিলেক্ট দেন আবার সিলেক্ট। ওই পাথের উপরে করলেও কোনো সমস্যা হবে না। এতটুকু করলাম, এবারে আসি সেম এই পাশে। যারা মোটামুটি এই লং টাইমের ক্লাসগুলো ধরে রাখতে পেরেছেন, আমি বিলিভ করি তারা অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। আর যাদের ধৈর্য শক্তিতে কুলায়নি, এরা গেছে, এদেরকে দিয়ে হবে না কোনো কিছু আসলে। আমি চাইছিলাম যারা হচ্ছে কি আমার সাথে একেবারে 50টা ক্লাস টিকে থাকবে তাদেরকে আমি স্পেশাল কিছু শিখাবো, এবং আমি আস্তে আস্তে শিখাবো, অনেক কিছু শিখাবো। এই ব্যাচ শেষ হয়ে যাওয়ার পরে আমার সাথে সবার সাথে সবসময় কথা হবে। সবসময় আমার সাথে যোগাযোগ রাখবেন আপনারা। স্যার কি ঢাকাতে আছেন? জি, আপনি কি ঢাকায় আছেন এখন? এখন ঢাকায় নাই, কিন্তু আমি ঢাকায় মাঝে মাঝে ঢুকি আর কি। আচ্ছা, প্রথমে আমি কি করলাম, টি শার্টের এরিয়াগুলোকে এভাবে ক্লিপিং পাথ করলাম। এরপরে আমি করবো হচ্ছে এই যে গলাটা একটা একটা করে করি। চাইলে আপনি মনে করেন যে এই চুলও করতে পারেন, বাট আমি গলা থেকেই করি, নিচ থেকে করি, সমস্যা নেই, যেটাই করব আমরা করতে পারবো। স্যার ভিডিও আটকে আছে, জি, ভিডিও এখন আটকে আছে, এখন আসছে। না আমি তো আছি, আমি একটু মেসেঞ্জারে অ্যান্সার দিচ্ছিলাম। সবই করতে হয় ভাই। আচ্ছা, ধরেন আপনি একটা বিপদে পড়ছেন, এমার্জেন্সি, আমাকে মেসেজ দিলেন, আমার কি অ্যান্সার দিতে হবে না? একটা কাজ পাইছেন, মনে করেন একটা কাজ পাইছেন, একটা মেসেজ দিলেন, তখন অবশ্যই দিতে হবে। এরকম আর কি। আমার কাছে প্রত্যেকটা স্টুডেন্টের প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ।
তবে আমার কাছে একটা জিনিস খারাপ লাগে, যেটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে যে আমি যেটা অলরেডি শিখাইছি সেটা কালকে ভুলে গিয়ে আবার সেই একই প্রশ্ন করলে না আমার মেজাজ গরম হয়ে যায়। যে কি ব্যাপার, তোমাকে তো এটা আমি শিখাইছি, কালকেই শিখাইলাম, তুমি ভুলে গেলা কেন? অমনোযোগী ছিল নিশ্চয়ই ক্লাসে। এই অমনোযোগীদেরকে আমি খুব মানে দেখতে পারি না, আমার একদম বিরক্ত লাগে। আচ্ছা দেখেন, এরপর আমি কি করলাম, ঠোঁটটাকে পাঁচ করলাম। দেন এই ঠোঁটের ভিতরে এই যে এই অংশটা, এটা আসলে পাঁচ করলাম। এরপরে হচ্ছে গিয়ে আচ্ছা এগুলো পরে দিচ্ছি। এবার আমি আসি হচ্ছে গিয়ে কানে কানে আসি। এগুলো বানানোটা একটু মানে একটু রিল্যাক্সে বানাইতে হয় আর কি, বুঝতে পারছেন? অনেক কিছু সময় নিয়ে বানাতে হয়, যত বেশি সময় দিতে পারবেন তত কোয়ালিটি। আমি প্রত্যেকটা এইভাবে পাঁচ করে করে এভাবে স্টপ করে দিচ্ছি। মানে ওর যে শেপ আছে, যে অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলে আমি ওকে পাত করে সেরকম কয়েকটি অ্যাঙ্গেল দেখলাম তার কানের মধ্যে, সেই কানের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। এবার আসি এই কানটায়। সো কান শেষ, এবার করি চুল। এই চুলের এখানে একটু হিজিবিজি করে পাক করতে হবে। ঠিক আছে, দেন এই যে চুলের যে এই যে এইভাবে হিজিবিজি করে পাত করে নিয়ে এই যে চুলের যে বিভিন্ন ধরনের কার্ভগুলো আছে সেই কার্ভগুলো নিতে হবে। আসলে এই কার্ভগুলো আপনি যত বেশি ন্যাচারালি নিতে পারবেন, লাইক এই যে এখানে যত বেশি ন্যাচারালি নিতে পারবেন তত আপনার ইমেজটা দেখতে ভালো হবে। হ্যাঁ, এই ধরনের চুলগুলো আপনি যত ভালোভাবে নিতে পারবেন।
লাইক এই চুলগুলোর মধ্যে দিয়ে যদি আপনি খুব সুন্দর করে শেপটা নিতে পারেন। কার্টুন আকৃতি ওর 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 ন্যাচারাল ফেসের সাথে যদি একটু সামান্য আকৃতি পেয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার কাজ ওকে হচ্ছে। সো মোটামুটি এতটুকু করলাম। এবার করবো ওর পুরো ফেসটা। আমি চুলের বাইরে থেকে নিচ্ছি কারণ যেহেতু এখানে আমি অলরেডি একটা শেপ দিয়েছি, সো এখানে আমরা শেপের দরকার নেই। আচ্ছা, গলার মধ্যে কিন্তু কয়েকটা দাগ আছে, রকের দাগ। অলরাইট, সো এরপরে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে যে ওর চোখের ব্রুগুলো দিব। এরকম ভাবে ওর চোখের ব্রুগুলো দিতে হবে। যেদিকে চুলের ভাঁজ সেই অনুযায়ী দিতে হবে আর কি। হিউজ একটা পরিশ্রমের কাজ কিন্তু এটা, হ্যাঁ, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এবারে আসি ওর চোখে। ওর চোখ দেখেন এইখান থেকে এই পর্যন্ত একটা নিলাম, আবার এখান থেকে এই এসে এই পর্যন্ত এই একটা নিলাম। এরপর এখান থেকে ইলিপস টুলটা নেন। ইলিপস টুলটা নিয়ে ওর চোখের মধ্যে কয়েকটা গোলাকার বৃত্ত আছে, এরপরে ভিতরে আরেকটা বৃত্ত আছে, সেম ভাবে এই চোখটায় আসেন। এরপরে আসেন হচ্ছে গিয়ে
এইটাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে পুরো হোয়াইট মনিটা, চোখের অনেকগুলো পার্ট থাকে। এরপরে ওর নাক বানাতে হবে। আচ্ছা, মোটামুটি এই পর্যায়ে আসার পরে আমাদের পরবর্তী কিছু কাজ রয়েছে। যেমন ধরেন, স্কিন কালার লিখে আমি গুগলে সার্চ করি স্কিন কালার। ইমেজে যাই, এখান থেকে স্কিন কালারটা আমি নিতে পারি। সো আমি স্কিন কালারটা নিয়ে আসলাম। এবারে আমি একটু আমার টি শার্টটা আগে বানাই নিই আমরা। সো প্রথমে টি শার্টের এই পুরো আউটলাইনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেন এখান থেকে আই ড্রপার টুলটা নিয়ে আপনাকে এই কালার উপরে ক্লিক করতে হবে। দেন ক্লিক হয়ে গেল। এরপরে আচ্ছা, বাকিগুলো করব। ওয়েট, আচ্ছা গাইস, 1 সেকেন্ড, আই এম জাস্ট ব্যাক। আচ্ছা, সো চলে এসেছি। সো এরপরে আমি একটু একটা একটা করে আগাইতে থাকি। এবারে আমি চুলগুলোর কালারটা ধরলাম। এরপরে
আমি স্কিনের কালারটা ধরি। সো স্কিনের কালারটা আমি এটা দিব। আচ্ছা, একটা একটা কালার দিয়ে নিই আগে, তারপরে বুঝতে পারবো। এই কালারটা দিব হচ্ছে গিয়ে এইটা, আর এই কালারটা দিব হচ্ছে গিয়ে আপনার এইটা। এরপরে আমি এখানে কালার দিব হচ্ছে গিয়ে লাইক এখানে স্কিন কালার আরো অনেকগুলো ছিল, ওগুলো আনা উচিত ছিল। এই যে এটা স্কিন টোনস, দেখছেন এখানে অনেকগুলো টোনস আছে, এটা আনলেও বেশি ভালো হইতো। পেস্ট দিয়ে দিই। এই টোনটার ভিতরে অনেক অনেক কালার রয়েছে, সেগুলো ট্রাই করে দেখতে পারেন। সো আচ্ছা, আমরা আপাতত যে কালারটা দিয়েছিলাম সেই কালারটাই থাকুক। আমি কালার টোনটা আমরা পরে অ্যাডজাস্টমেন্ট দিব, হচ্ছে কি আগে পরিস্থিতি বুঝে নিই কোথায় কি হচ্ছে। অলরাইট, সো এবারে দেখেন আমার অনেক কিছু হারিয়ে গেছে না, সেই ক্ষেত্রে কি করব, কন্ট্রোল ওয়াই দেন। কন্ট্রোল ওয়াই দিলে আপনি দেখেন পুরো আর্টটা আপনি দেখতে পাচ্ছেন। কন্ট্রোল ওয়াই। সো এখন আমি কন্ট্রোল ওয়াই দেওয়ার পরে যে কাজটা করব, এখান থেকে এইটা এইটা তারপরে নোস, হ্যাঁ এই নোস, এইটা কিছু কিছু সিঙ্গেল লাইন যেটা আছে, এইটা সিঙ্গেল লাইন, যতগুলো সিঙ্গেল লাইন আছে সবগুলোকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে ইউনিফর্ম থেকে আমি এটাকে ওয়াইড প্রোফাইল 1-এ ট্রান্সফার করব। এবারে কন্ট্রোল ওয়াই দেন, দেখেন প্রত্যেকটা কিন্তু চোকা হয়ে গেছে। এই যেমন ধরেন এটা হয় নাই, এটাকে আবার করি ইউনিফর্ম থেকে ওয়াইড প্রোফাইল, তাহলে দেখেন এটা কিন্তু দুই মাথা সুচালো হয়ে গেছে। এখন কিন্তু দেখতে কিন্তু একটা স্মুথ ভাব মনে হচ্ছে এটার ভিতরে। কানের ভিতরে তো অনেকগুলো আসিল, ওয়াই দি। আচ্ছা, এই কানে আমরা অনেক কিছু এখনো করিনি। এখানে আমরা এখনো অনেক কিছু ড্রয়িংই করিনি। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইগুলোকে এইটাকে সিলেক্ট করে স্টোকে বানাই ফেলাইলাম আবার, আর এটাকেও সিলেক্ট করে স্টোকে বানাই ফেলাইলাম। এরপরে মানে যেটা করিনি সেটার জন্য এখন আমাদের যেটা করতে হবে আর কি, পুনরায় স্টোক বানাই ফেলাইলাম। এরপরে হচ্ছে কি এখান থেকে ব্যাস। সো আবার এটাকে ফিরাই দিই, এটাকে ক্লিক করে আবার ফিলে ফিরাই দিলাম। এটা এগুলোকেও ক্লিক করে আমি ফিলে ফিরাই দিব, ঠিক আছে। দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্ট্রোক, কিন্তু এটা কালার চেঞ্জ হয়ে যাবে। সো শব্দ করে ওইদিকে চাপাও। সো এগুলোকে আমি এবার সিলেক্ট করে ইউনিফর্ম থেকে ওয়াইড প্রোফাইল দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমরা কি লিপসটা বানাইনি? লিপস তো বানাইছিলাম ওয়াইড, হ্যাঁ এই যে লিপস বানাইছিলাম আমরা। সো এরপরে আমি লিপসটাকে সিলেক্ট করলাম, এই দুইটাকে সিলেক্ট করলাম, দেন আবার ওয়াই দিই। সিলেক্ট করার পর ওয়াই দিলাম,
দেন এটার এই লিভসের ভিতরে আমি একটা কালার দিয়ে দিব, পিঙ্ক কালার দিয়ে দিব। আচ্ছা, কালার কনসেপ্ট আমরা ম্যাচিং করব, সমস্যা নেই। এটার ভিতরে যে একটা ইয়ে ছিল এটাকে আমি একটা স্টোকে পরিণত করব, লাইক এভাবে, এবং এটাকে সিলেক্ট করে আমি ইউনিফর্ম থেকে হোয়াইট প্রোফাইল দিয়ে দেব। সো এবারে এগুলোকে আমি কালারে বসাবো, হচ্ছে কি এই কালারটা আইয়ের কালার, এটার ভিতরে আর এটার ভিতরে আমি হোয়াইট কালার জেনারেট করব, এই দুইটার ভিতরে ওয়াই দিই, ওয়াই দেওয়ার পরে এবার এইটাকে আর এইটাকে, এই দুইটা কালারকে আমি সিলেক্ট করে আমি এই কালারটা দিয়ে দিলাম, ওয়াই দিই, ওয়াই দেওয়ার পরে এরপরে হচ্ছে গিয়ে আমি আবার ওয়াই দিলাম, উপর উঠাই দিলাম। সো এরপরে আমি মানে প্রত্যেকটা যেটা আপনি ধরতে চাইবেন সেটাই ওয়াই দিয়ে ধরে ধরে নিয়ে আসতে হবে। সিলেক্ট অ্যান্ড এই দুইটা সিলেক্ট, এই দুইটা শিফট ধরে সিলেক্ট করলাম, দেন ওয়াই, এরপরে এই দুইটাকে উপর উঠাই ফেলান, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট উপর উঠাই ফেলায়া দেন আবার এই দুইটাকে হোয়াইট করে দেন, এবং সো এইভাবে উপরে উঠানোর পরে মোটামুটি আপনার দেখা যাচ্ছে যে একটা এখন দেখেন এটার কিছু কিছু সমস্যা দেখেন, যেমন ধরেন এই চুলের ভিতরে যে শেপগুলো আছে সেই শেপগুলো কিন্তু দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে চুলটা সবার উপরে চলে আসবে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দেখেন এখন কিন্তু চুলের এই যে এখানে এই এগুলো দেখা যাচ্ছে এলিমেন্টসগুলো। এরপরে হচ্ছে গিয়ে আপনার আর কি কি দেখা যাবে, মোটামুটি এইগুলোর ভিতরে ফিল হয়ে যাবে কালার। কালার ফিল হয়ে যাওয়ার পরে এগুলা অপাসিটি কমে যাবে একেবারে 29, আমি 30-29 এরকম দিয়ে দিচ্ছি, সেম এটাও একই ফিল। আরো কমাই দিই, সো এবারে দেখেন ফাইনালি কি হয়। ফাইনালি কি হয় দেখেন, আমি সবগুলোকে আমি একটা সিলেক্ট করলাম, আচ্ছা তার আগে আমি একটা রেক্টেঙ্গেল নিব এবং রেক্টেঙ্গেলটার কালার, রেক্টেঙ্গেলটা ঠিক এইটার সাইজে একটা রেক্টেঙ্গেল নিলাম এবং এই রেক্টেঙ্গেলের কালারটা নিব হচ্ছে কি হোয়াইট। একটি রেক্টেঙ্গেল নিলাম এবং এটাকে টান দিয়ে শিফট দিয়ে ধরে আমি সাইডে নিয়ে গেলাম। এরপরে আমার যতগুলো কার্টুন আছে সবগুলোকে আমি সিলেক্ট করে টান দিয়ে শিফট ধরে আমি এই রেক্টেঙ্গেলের ভিতরে ঢুকাইলাম এবং কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে উঠে ফেলাইলাম। সো এবারে দেখেন আমাদের যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটার ভিতরে কিছু পরিবর্তন আনতে হবে, অনেকটা কিন্তু এই ডিজাইনটার মতোই কিন্তু এখন মনে হচ্ছে। সো এখন আমাদের কি কি বিষয়গুলোতে পরিবর্তন আনতে হবে, যেমন ধরেন এখানে কোনো আমরা স্টোক দিব না, এখানে হচ্ছে গিয়ে তার যে ন্যাচারাল কালারটা আছে সেই কালারে আমরা দেওয়ার চেষ্টা করব।
এখন দেখেন কেমন দেখা যাচ্ছে। আর এই যে এখানে যে হার্ড ব্ল্যাক হয়ে আছে, এগুলো সবগুলোর অপাসিটি কমে আপনার সামান্য হালকার উপরে থাকবে আর কি। এগুলো হালকার উপরে আরো একটু কমাই দিতে হবে। একেবারে হালকার উপরে দিয়ে দিলাম। কানের গুলো একেবারে হালকার উপরে দিতে হবে। সো কানের গুলো একেবারে হালকার উপরে দিলাম। এখন দেখেন ডিজাইনটা কিরকম মনে হচ্ছে। আচ্ছা, এখানে আমরা একটু কালার কনসেপ্ট একটু ইমপ্রুভ করার চেষ্টা করি। এই কালারটাকে যদি আমি এখান থেকে ওর গায়ের যে ন্যাচারাল কালার আছে সেগুলো যদি দেওয়ার চেষ্টা করি তাহলে কেমন দেখা যায় দেখি। ওর ন্যাচারাল কালার থেকে যদি কিছু কালার নিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে কেমন। স্যার ফাইলগুলো কি আপনাকে মেইল করে দেবো নাকি মেসেঞ্জারে? মেইল করে দেন, মেইল করে দেন, তাহলে বেশি ভালো হয়। আচ্ছা। এরপরে তার যে আই ড্রপার গুলো আছে, ব্ল্যাক আই ড্রপারটা মানে ব্ল্যাক আইটা, সো সেটাকে আমি একটু ওর ন্যাচারাল আইয়ের সাথে মিশানোর চেষ্টা করলাম। এবং ভিতরে যে মনিটা আছে সেই মনিটা হোয়াইট থাকবে না, সেটা কখনোই কালো হয়ে যাবে। আচ্ছা, ওর কিন্তু এই যে থুতনিতে একটা ইয়ে আছে, কি বলে এটাকে, একটু খাজের মতো আছে, তাই না? সো এখানে এই খাজটা বানাই নিয়ে আসেন। বানায়া এটাকে আপনি এই খাজের মতো নিয়ে আসেন, তাই না? অপাসিটিটা কমায় দেন। এরপরে আর কি কি আছে, তার এখান থেকে একটু হালকা ভাঁজের মতো আছে না, হালকা ভাঁজের মতো যে জায়গাটা আছে সেটা এনে ওর এখানে দিয়ে দেন। অপাসিটি কমায় দেন। এরপরে হচ্ছে গিয়ে মূলত তার গালগুলোতে আর একটু ইমপ্রুভ করেন। লাইক হচ্ছে গিয়ে তার এখানে আপনি এই গালের ভিতরে একটু কালারে চেঞ্জ আনতে পারেন। লাইক হচ্ছে গিয়ে এটা স্টোকটা অফ ফিলে গিয়ে এই কালারটা একটু আনতে পারেন। সেম ভাবে এই পাশের গালে একটু ইমপ্রুভ করতে পারেন। দেন এগুলোর অপাসিটি, জি স্যার, আমার শ্যাডো গুলোতে একটু প্রবলেম হয়। হ্যাঁ, এই শ্যাডোগুলো আর কি দিবেন হচ্ছে কি মানে হালকা দিবেন আর কি। দেখছেন দূর থেকে জানি একটু বোঝা যায় আর কি, জাস্ট হালকা চেষ্টা করবেন যে ওর যে শেপটা আছে সেই শেপের সাথে নিজের মতো করে শেপ বানাইতে গেলে না আসলে জিনিসটা খারাপ দেখা যায়। এখন দেখেন দূর থেকে কিন্তু মানে হালকা একটু শেপ বোঝা যাচ্ছে, ঠিক না? জাস্ট হালকা বুঝতে হবে, এটা কিন্তু মানে একেবারে পিওর বোঝানো যাবে না। আচ্ছা, আমি মনে করি আপনারা যদি এতটুকু করতে পারেন আপনাদের জন্য এনাফ, আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আমি মনে করি
যদি আপনারা এই পর্যায়ে এসে এতটুকু করতে পারেন, সেটাই আপনাদের জন্য এই মুহূর্তে এনাফ। এর থেকে ভালো কোয়ালিটি আমি মনে করছি যে আপনাদের লাগবে না। আপনারা এতটুকু করতে পারলে এতটুকু দিয়েই ক্লায়েন্টকে খুশি করাতে পারবেন। সবগুলো একটা গ্রুপে দিয়ে দিলাম, দেন আপনি এটাকে এখানে এনে বসাই দেন মেইন পেজের মধ্যে। স্যার এটাতে তো মানে এটাকে তো মাল্টিপাথ কনসেপ্ট হিসেবেও ধরা যায়, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। ফটোশপে করলে আর কি মাল্টিপাথই হয়ে যাবে। সো আমি আর্টবোর্ডটা সোজা করে দিলাম। সো দেখেন মোটামুটি কিন্তু আমাদের মানে কার্টুন ক্যারেক্টারটা হয়ে গেল, ভেক্টর লাইক ভেক্টরের মতো কিছু একটা। স্যার জি বলেন, এরপর সেভ দিয়ে দেন। এটা একটা সেভ, প্রথমে এআই তে একটা সেভ হবে, এরপরে হচ্ছে গিয়ে জেপিজি তে একটা সেভ হবে। জেপিজি তে এবার একটা সেভ দিবে, এআই সেভ দেওয়ার পরে শেষ, আইপিএস এর চার্জ শেষ, অফ হয়ে গেছে। এরপরে ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব, অ্যান্ড আপনি এখানে 300 দেন অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, এখানে পিএনজি থেকে জেপিজি বানিয়ে দেন এটা। এরপরে সেভ, সেম ভাবে সৌরভ কি মেইল করছেন? আচ্ছা, এবার আমরা আমাদের ডিজাইনটাকে দেখি যে আমাদের ডিজাইনটা এখন কেমন দেখাচ্ছে।
এটা হচ্ছে কি আমাদের ডিজাইন। হ্যাঁ, সো আমি চাই আপনারা এইভাবে শেখেন। এটা কিন্তু আমি দুইভাবে দেখেছি কালার কনসেপ্ট, একটা হচ্ছে ন্যাচারাল কালারের সাথে, আর একটা হচ্ছে মেইনলি কিভাবে স্কিন টোনগুলো অ্যাড করতে হয়। আপনারা এতটুকু করতে পারলেই আপাতত এনাফ। এরপরে ফিউচারে আমরা এটাকে আরো অ্যাডভান্স লেভেলে কিভাবে করা যায় সেটাও শিখবো, সমস্যা নেই, যখন আপনারা এই স্টেপটা আগে কমপ্লিট করতে পারবেন। সো অলরাইট গাইস, আমি আপনাদেরকে ভিডিওটা কিছুক্ষণ পরে দিচ্ছি। আমার কারেন্ট নেই সকাল থেকে, তারপরে হচ্ছে গিয়ে আমার আইপিএস এর চার্জও শেষ। সো আজকের মতো ক্লাস এখানেই সমাপ্তি। আজকে আর কোনো ব্রেক নিলাম না, যার কারণে টানা ক্লাস করায় হচ্ছে গিয়ে যেহেতু অনেক বড় ক্লাস করাইছি আজকে, হচ্ছে গিয়ে অনেক এই ধরনের টপিকগুলো একটু বড়ই হয়। হ্যাঁ, আপনাদেরকে একটু ধৈর্য সহকারে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের সময় আপনাদেরকে লাইক হচ্ছে গিয়ে মেনটেন করতে হবে বিষয়গুলোকে। সৌরভের মেইল মনে হয় আসছে। হ্যাঁ, মেইল আসছে। মাত্র আসছে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আজকের মতো ক্লাস এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী শনিবার। আল্লাহ হাফেজ।